আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব নাথিং ফোন 4a প্রো কেনার আগে এই রিভিউ দেখেন। ওকে, এটা আমরা থাম্বনেলে দেখেছিলাম 4 মাস ব্যবহার করার পর কি রিভিউ, ঠিক আছে। তো এর আগে আমি নাথিং ফোন 4a প্রো এটা নিয়ে আমার একটা অবশ্যই রিয়াকশন ভিডিও বানানো আছে, তোমরা চাইলে অবশ্যই সেটা দেখতে পারো। বাট এটা আজকে আমরা 4 মাসের এক্সপিরিয়েন্স যেটা সেটা দেখবো, প্লাস কে রিয়েক্ট করবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। মার্কেটে এই মুহূর্তে প্রত্যেকটা ফোনের দাম 5 থেকে 7,000 টাকা বেড়ে গিয়েছে এন্ড সেই জায়গায় দাঁড়িয়ে 4 মাস আগে লঞ্চ হওয়া এই নাথিং ফোন 4a প্রোর কি অবস্থা এখন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। লাস্ট কিছুদিন এই ফোনটা ব্যবহার করে আমার দুইটা জিনিস মনে হয়েছে। একটা হচ্ছে এই ফোনটা একটা শ্রেণীর মানুষের জন্য একেবারে গুড ডিল, ভ্যালু ফর মানি এই মুহূর্তে দাঁড়িয়ে, আবার আরেকটা শ্রেণীর মানুষের জন্য এইটা একদমই ভালো একটা ডিল না। সো কাদের জন্য ভালো ডিল এবং কাদের জন্য খারাপ সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। এন্ড আমাদের আজকের ভিডিও স্পন্সর টেকজো, যাদের কাছে আপনারা এই স্মার্টফোনটি পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে 55,500 টাকা। ওরে ভাই, 55,500 টাকা, ঠিক আছে। মানে এটা দেখা যাচ্ছে আগের থেকে দাম অনেকটা বেড়েছে মনে হচ্ছে, 3 থেকে 4,000 টাকা হয়তো সামথিং বেড়েছে। বাট আমার আগের প্রাইসটা সঠিক খেয়াল নেই এখন। বাট 55,500 টাকা এটা এখন কতটা ভ্যালু ফর মানি, আর 4 মাস ব্যবহার করার পর তার কি রিয়েল এক্সপিরিয়েন্স কি সেটা আমরা দেখবো। তো চলো ভিডিওটি আবার প্লে করি। বাড়তে পারে। সো কিনতে চাইলে কিন্তু ভিজিট করতে পারেন তাদের যমুনা ফিউচার পার্কের আউটলেট অথবা ফেসবুক পেজে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সকল ডিটেইলস দেওয়া থাকবে। এন্ড আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে তাদের কিন্তু টেকজো কেয়ারের সার্ভিস রয়েছে। আপনারা ফোনের সাথে কিছু পার্সেন্ট অ্যাড করলে নেক্সট 1 বছর সকল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন উইথ ডিসপ্লে। বেশি কথা বলবো না, বেশ কিছু দিনের ইউজার এক্সপিরিয়েন্স সহ 4 মাস পরে এসে এই ফোনটার কি অবস্থা সেটাই জানতে পারবেন এই ভিডিওতে। সো বাজেট 55,000 আশেপাশে থাকলে আটগাট বেঁধে বসে পড়ুন, চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল ডিজাইন নিয়ে কথা বললে নাথিং এর যে ট্রান্সপারেন্ট ডিজাইনটা ছিল সেটাকে মোটামুটি কমাতে কমাতে এবার তারা শুধুমাত্র যে ক্যামেরার মডিউলটা রয়েছে এখানে ব্যবহার করেছে। আদারওয়াইজ বাকি টোটাল বডিটাই কিন্তু এখানে এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম ইউনিবডি ব্যবহার করা হয়েছে। না, যেটা আসলে সুন্দর, খারাপ না। এটার ডিজাইনটা কিন্তু আসলে, হ্যাঁ, নাথিং মানে কি আমরা জানি সে তারা একদম পুরো ট্রান্সপারেন্ট ডিজাইন নিয়ে আসে, ঠিক আছে। পুরো ফোনটাই ট্রান্সপারেন্ট। বাট আমরা এখন দেখতে পাচ্ছি কি মানে ক্যামেরার শেপের যে অংশটা ওইটাই কি তোমার ট্রান্সপারেন্ট করা হয়েছে, বাকি পার্টটাকে অ্যালুমিনিয়াম করা বা অ্যালুমিনিয়াম দিয়ে কি তৈরি করা হয়েছে। তারপর এটা ডিজাইনটা ভাই বেশ মানে কি সুন্দর, প্লাস কি বেশ ইউনিক, দেখতে এক কথা অসাধারণ ভাই। তো চলো বিউটি প্লে করি। যেটা কিন্তু আগের প্লাস্টিকের থেকে ডেফিনেটলি অনেকটাই প্রিমিয়াম এবং প্রোটেক্টিভ বলা যায়। তাছাড়া এবার লাইটটাও তারা কমাতে কমাতে অনেকটাই কমিয়ে ফেলেছে। এখানে একটা গোল সার্কেল দেওয়া হয়েছে যেখানে বড় বড় ডট কিছু লাইট দেওয়া থাকবে, যা দিয়ে আপনারা বেশ কিছু টাইপ নোটিফিকেশন অ্যানিমেশন দেখতে পারবেন, কল আসলে কিছু অ্যানিমেশন দেখতে পারবেন। তাছাড়া 210 গ্রাম ওজন এই ফোনটার, একেবারে হালকা বলা যাচ্ছে না। এছাড়া IP65 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন থাকছে, যেটা আই থিঙ্ক বেশ কম। মানে একটা 55,500 টাকা ফোন, মানে আমরা মিড রেঞ্জের একটা ফোন কিনবো, সেখানে পাচ্ছে IP65 রেটিং। এটা আসলেই কম। এটা অবশ্যই মানে তোমার পানির ছিটে ফুটো থেকে ফোনটা রক্ষা পাবে। পানির নিচে যারা ডুবিয়ে বা কি বলে পানির নিচে যারা মানে ফটোগ্রাফি করতে চাও বা ভিডিও শুট করতে চাও তারা কিন্তু এটা করতে পারবে না, তখন এটা কি একটা রিস্ক হয়ে যায়। হ্যাঁ, তো IP65 হিসেবে অনেকটা রেটিংটা কম বা বর্তমানের সাথে কি মানে মেক সেন্স করছে না, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। মিলিয়ে ফোনটার বডি যথেষ্ট প্রিমিয়াম বলা যাচ্ছে। তবে সামনের দিকে জোস একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, আসলে ডিসপ্লে বেশ সুন্দর। 83 ইঞ্চির একটা অ্যামোলেড 1 বিলিয়ন কালার সাপোর্টেড 144 হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে, যেটাতে কিন্তু আবার 2160 হার্জের PWM ডিমিং সাপোর্ট রয়েছে, HDR10+ এর সাপোর্ট রয়েছে এবং 5000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসের সাপোর্ট রয়েছে। সো স্পেক ওয়াইজ ডিসপ্লেটা কিন্তু একদম সুপার জোস এবং অ্যাকচুয়াল রিয়েল লাইফেও কিন্তু এটা সুপার জোস। হ্যাঁ, ডিসপ্লেটা দেখো বেশ কালারফুল, বিশেষ করে যারা কন্টেন্ট ওয়াচিং করবে বা মিডিয়া কনজিউম করবে, ঠিক আছে, তাদের জন্য ডিসপ্লেটা আসলে অসাধারণ। প্লাস গেমিং করে কি ডিসপ্লেটা খুবই মজা পাবে, ঠিক আছে। কারণ ডিসপ্লেটা পাচ্ছে আমরা অ্যামোলেড ডিসপ্লে, তো ওই হিসেবে ডিসপ্লেটা বেশ কালারফুল। তারপর রাউন্ড শেপ ডিসপ্লে প্লাস ন্যানো চিনবে সিমেট্রিক্যাল, যেটা খুবই প্রিমিয়াম। প্লাস কি আনসুল কাটার একদম ঠিকঠাক আছে, পুরোপুরি একদম পারফেক্ট বলা যায় আর কি। তো ওভারঅল ডিসপ্লেটা বেশ গুড। তো চলো বিউটি প্লে করি। আপনি যে কোনো সেগমেন্টে ডিসপ্লেটা ব্যবহার করবেন খুবই অ্যামেজিং একটা এক্সপেরিয়েন্স পাবেন। এবং এর যে বেজেল সেটাও কিন্তু একদমই সিমেট্রিক্যাল, চারিদিকে অনেকটা আইফোন ভাইব আপনাকে সামনে থেকে দিতে পারে, শুধুমাত্র আমরা যদি পাঁচছোলটাকে সরিয়ে ফেলি। তাহলে যারা ফোনে মোস্ট অফ দ্য টাইম কন্টেন্ট বা মিডিয়া কনজিউম করেন তাদের জন্য আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই ডুয়াল স্টেরিও স্পিকারটা কিন্তু খুবই ভালো। আপনারা বেশ ভালো ক্ল্যারিটি পাবেন এবং লাউডনেসের পরিমাণও যথেষ্ট ভালো রয়েছে। নাথিং এর ফোন আর ইউআই নিয়ে কথা না বললেই নয়, তাদের ডিজাইনের মতো তারা ইউআইতেও কিন্তু সবসময় নতুনত্ব রাখা ট্রাই করে, অ্যান্ড এটাতেও আপনারা সেটাই পাবেন। এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন নাথিং ওএস 4.1 সাপোর্ট উইথ বেসড অন অ্যান্ড্রয়েড 16। সেদিক থেকে এটার ইউআই এর কথা বললে আমরা খুবই ক্লিন, ফ্রেশ
এবং একটা বাটার স্মুথ এক্সপিরিয়েন্স পেয়েছি। এক্সট্রা কোনো রকম কোনো ব্লোটার থাকে না, অ্যাপ থাকে না, খুবই ক্লিন এবং একটা ডিফারেন্ট টাইপ অফ ফিল পাওয়া যায়। মানে অ্যাজ ইউজুয়াল আমরা অ্যান্ড্রয়েডের যে ইউআইগুলো ব্যবহার করি অলমোস্ট ঘুরে ফিরে দেখা যায় সবগুলোর চেহারা ওই একই রকম, বাট নাথিংয়ে আসলে একটু অন্যরকম কিছু ভাইব পাওয়া যায়। এইটা আমার কাছে বরাবরই বেশ ভালো লাগে। তাছাড়া ফোনটাতে 8 এবং 12 জিবি র্যামের পাশাপাশি UFS 3.1 স্টোরেজ সাপোর্ট রয়েছে এবং এই রিফ্রেশ রেট মিলিয়ে এই ফোনটাকে খুবই স্মুথ একটা এক্সপিরিয়েন্স দেয়। ওকে মানে বাট আমরা UFS 3.1 পাচ্ছি, যেটা আই থিঙ্ক ভালো, ঠিক আছে, বাট এখানে কিন্তু অ্যাটলিস্ট এর থেকে কম বাজেটের ফোনে কি আমরা 4.1 দেখে থাকি, ঠিক আছে, 4.1 এটা দেখে থাকি UFS স্টোরেজ স্টেপ যেটা, বাট এখানে 3.1 55,500 টাকা আমার কাছে একটু কমই মনে হচ্ছে। এখানে যদি 4.1 দিত তাহলে আরো স্মুথ, মানে স্মুথ কি পারফরমেন্স পেতাম বা পারফরমেন্স পাওয়া যেত, ঠিক আছে, বাট তারপর ওভারঅল গুড, মানে খারাপ না। তো চলো বিউটি প্লে করি। অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই ফাস্টার ছিল, অ্যাকুরেট ছিল, আমরা কোথাও কেমন কোনো রকম ল্যাগ ফ্রেম ড্রপের দেখা কিন্তু পাইনি। তাছাড়া এইটার যে র্যাম ম্যানেজমেন্ট সেটাও যথেষ্ট ভালো, লং টাইম মাল্টিটাস্কিং করা যায়, ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করা যায়, রিস্টার্ট বা রিলোডিং এর মতো তেমন কোনো প্রবলেম আমরা দেখিনি এই ফোনটা বেশ কয়েকদিন ধরে ব্যবহার করে। এ পর্যন্ত সবকিছু বেশ ভালো ভালো দিল, তারা পারফরমেন্স সেগমেন্টে এসেও অনেক বেশি কিছু করেনি। নাথিং এর ফোনগুলো বা CMF এর ফোনগুলো হয় কি, এরা অল ওভার সব দিক থেকে অ্যাজ এ মিডিল পজিশনে থাকে, অলরাউন্ডার একটা আউটপুট আপনাকে দিবে। মানে যে কোনো জায়গায় আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সেগমেন্ট নিয়েই কথা বলতে পারবেন, বাট আপনাকে এক্সট্রা অর্ডিনারি একটা এক্সপিরিয়েন্স দিবে এরকম কোনো সেগমেন্ট আপনি পাবেন না নাথিং এর ফোনগুলোতে। তো ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7 Gen 4, যা এই বাজেট হিসেবে আমরা যদি অন্যান্য ফোনের সাথে তুলনা করি সেদিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে। সেটাই মানে এটা অনেকটাই পিছিয়ে। এই যে এখন যে আমরা চিপস, মানে যে চিপসেটটা পেয়েছি এই বাজেট 55,500 টাকা, এটা আসলে পুরোপুরি একদম বলা যায় কি মানানসই না, ঠিক আছে, বেমানান একটা চিপসেট দিয়েছে আর কি। এটা যদি তোমার 30,000 বা 35,000 টাকার ফোনের হতো তখন এই চিপসেটটা ঠিকঠাক ছিল, কারণ এটা মিড রেঞ্জের জন্য পুরোপুরি পারফেক্ট, বাট একটা হাইলি মিড রেঞ্জের ফোন 55,500 টাকার ফোন, এই এত টাকা প্রাইসের ফোনের মধ্যে আমরা 7 Gen 4, এটা আসলে হতাশার ব্যাপার, ঠিক আছে। এখানে যদি 8 Gen 3, 8 Gen 1 বা 8 Gen 4 এরকম দিয়ে আসতো তাহলে বলতাম যে না, বাজেট হিসেবে চিপসেটটা বেশ পাওয়ারফুল, বেশ কি একটা ব্যালেন্স চিপসেট, ঠিক আছে, বাট এটা দিয়ে তুমি রেগুলার কাজ, মাল্টিটাস্কিং, মোটামুটি গেমিং সবই করবো, সমস্যা হবে না। বাট এই যে চিপসেটটা দিয়েছে এটা মানে বাজেটের সাথে কি যাচ্ছে না, ঠিক আছে, মানে বেমানের একটা চিপসেট, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। আবার আমরা যদি ওভারঅল অ্যাজ এ ব্যালেন্স হিসেবে চিন্তা করি তাহলে কিন্তু আবার এইটা আপনাকে একটা স্ট্যান্ডার্ড পারফরমেন্স আউটপুট দিবে। আপনি যদি ওভারঅল অলরাউন্ডার এক্সপিরিয়েন্স খোঁজেন তাহলে এটা নট ফর গেমিং। তবে এই প্রসেসরটার একটা ভালো দিকও রয়েছে, লং টাইম এই ফোনটাতে হেভি মাল্টিটাস্কিং করে বা হেভি গেমিং করেও আমরা অতিরিক্ত বা এক্সেসিভ কোনো রকম হিট দেখিনি, যথেষ্ট নিউট্রাল থাকতে পারে, যার জন্য যতটুকু পারফরমেন্স দেয় ততটুকু ধরে রাখতে পারে, খুব একটা ল্যাগ ফ্রেম ড্রপের দেখা পাওয়া যায় না। ফাইনালি সবকিছুকে ব্যাকআপ করার জন্য ফোনটাতে ব্যবহার করা হয়েছে একটা 5400 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি। এখানে কোনো রকম সিলিকন কার্বন ব্যবহার, মানে 5400 mAh ব্যাটারি পাচ্ছি, এটা কিন্তু আই থিঙ্ক অনেকটাই কম, মানে বর্তমান যুগের মানে ব্যাটারি নিয়ে যতটা কম্পেয়ার করা হয়, কম্পেয়ার করলে এটা অনেকটা পিছিয়ে থাকবে, ঠিক আছে, মানে 5400 mAh ব্যাটারি আসলেই কম। এটা অবশ্যই লিথিয়াম প্রো, মানে লিথিয়াম প্রো যেটা ওইটার ব্যাটারি, সিলিকন কার্বন না, তো ব্যাটারিটা আসলেই কম 5400 mAh, তো যেটা আসলে একটা হতাশার ব্যাপার। এখানে যদি 6000 7000 mAh একটা ব্যাটারি পেতাম তাহলে বর্তমান যুগের সাথে কি মানে একদম পুরো কি মানে পারফেক্ট হতো, ঠিক আছে, বাট ওই হিসেব করলে ব্যাটারি তো অনেকটা পিছিয়ে আছে, যেটা আসলে একটা হতাশার। তো চলো বিউটি প্লে করি। করা হয়নি তাহলে হয়তো আরো বেশি এমএইচ এর ব্যাটারি ব্যবহার করা যেত। তবে ফোনটার ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো, খুবই অপটিমাইজ ব্যাটারি আমার কাছে মনে হয়েছে। এই এমএইচ দিয়েও ফোনটা মোটামুটি 8 থেকে 9 ঘন্টার কাছাকাছি কিন্তু স্ক্রিন অন টাইম দিতে পারে আপনি যদি অ্যাজ এ রেগুলার বা ক্যাজুয়াল নরমাল ব্যবহার করেন। তবে হেভি ইউজ করলে আরেকটু ব্যাটারি ব্যাকআপ কম পাবেন এবং এইটা ইজিলি আপনাকে একদিন ব্যাকআপ দিয়ে দিতে পারবে। ফাইনালি কথা বলি আমরা এর ক্যামেরা সেগমেন্ট নিয়ে। এই ফোনটা যদিও ক্যামেরা ফোকাস করেই বানানো হয়েছে, তবে আমার কাছে মনে হয় যে ক্যামেরাতে অতটাও আসলে আউটপুট দিতে পারেনি এর বাজেট হিসেবে বিবেচনা করলে। প্রথমত ফোনটা রিয়ারে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটা 50 মেগাপিক্সেলের, আরো একটা 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড। মানে সেটআপটা আমরা ঠিকঠাকই পাচ্ছি, মানে আমরা টেলিফোটো পাচ্ছি, আলট্রা ওয়াইড পাচ্ছি, প্লাস মেইন সেন্সর তো পাচ্ছি, যেটা আই থিঙ্ক বেশ গুড। বাট এখন ছবির কোয়ালিটি কেমন সেটা আবার দেখবো। তো চলো বিউটি প্লে করি। ভাই 55,000 টাকার একটা ফোন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, এটা আসলে কোনোভাবেই মানা যায় না। এখানে মিনিমাম 16 বা 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স ডেফিনেটলি দরকার ছিল, 50 মেগাপিক্সেলেরও ব্যবহার করা যেত। তো সেই দিক থেকে আসলে এখানে বেশ খানিকটা ডাউনগ্রেড বলতেই হচ্ছে। তো আমরা যদি ক্যামেরা স্যাম্পলের কথা বলি, এটা দিয়ে আমরা যথেষ্ট ভালো পিকচার আউটপুট পেয়েছি, তবে আমরা খুব একটা কনসিস্টেন্সি পাইনি। কোনো সিনারিওতে বেশ ভালো আউটপুট দিয়েছে, কোনো সিনারিওতে অনেকটা হতাশ করেছে। সো এরকম মিশ্র টাইপ। মানে এখানে আমি যদি একটু কথা বলি, যেখানে অনেকটা লাইট বেশি সেখানে ছবি কোয়ালিটিটা দেখতে বেশি সুন্দর হচ্ছে, বাট এখানে ডার্ক এরিয়া, ঠিক আছে, মানে লাইট একটু কম পড়ে সেখানে দেখ, মানে ওইখানে ওই জায়গাটা কি আরো বেশি ডার্কিশ করে
ফেলে, মানে অনেকটা অন্ধকার অন্ধকার করে ফেলে বা কালো কালো ছবি দেয়, এরকম একটা অবস্থা। মানে একটু শার্পনেসের অবশ্যই ঘাটতি, মানে বিশেষ করে দেখো এই পাশের ছবিটা দেখো, এই ছবিটাকে একেবারে অন্ধকার অন্ধকার লাগছে, মানে ছবিটা শার্পনেসের যে কোয়ালিটি সেটা ঠিকঠাক হয়নি। আর মাঝখানে এটা মোটামুটি একটু ব্যালেন্স, আর এই পাশেটা মনে হচ্ছে একটু কি মানে লাইটটা বেশি পড়ছে, দেখতে খুব সুন্দর লাগছে এই আর কি। বাট ওভারঅল যদি বলি ছবির কোয়ালিটি মোটামুটি লেগেছে এই আর কি, বাজেট হিসেবে ঠিকঠাক হয়নি, যেটা একটা আসলে সমস্যা। তো চলো বিউটি প্লে করি। আউটপুট দিয়েছে, তাছাড়া কালার কনসিস্টেন্সিও আমরা খুব একটা ভালো পাইনি। এক এক সময় এনভায়রনমেন্টের সিচুয়েশন অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে কালার কিছুটা শিফট করে এবং ডিফারেন্ট ডিফারেন্ট কালারে আউটপুট দিয়ে থাকে। ডিটেল শার্পনেসের কথা বললে সেটা আবার যথেষ্ট ভালোই মেনটেন করতে পারে। তবে আবার এর 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা কিন্তু খুবই ভালো একটা আসলে এটা ভালো, ভালো ডিটেল এবং শার্প পিকচার আউটপুট দিতে। এখানে আমরা দেখো, এখানে ডিটেলসের প্রতি তেমন ঘাটতি নেই, প্লাস কি শার্পনেসে তেমন ঘাটতি নেই বললে চলে, একদম পুরোপুরি ফেসটাকে সুন্দর করে দিয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে এই আর কি। আর যারা সেলফি ক্যামেরাতে মানে ছবি তুলো তাদের কাছে এই ছবিটা বেশ ভালো লাগবে, কারণ অনেকটা সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড ইমেজের মতো লাগছে। তাই থিঙ্ক সেলফি ক্যামেরা তোমাদেরকে কোনো হতাশ করবে না, তো যেটা আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। পারে। তাছাড়া কালার কন্ট্রাস্টও যথেষ্ট ভালো ছিল। তাছাড়া এখানে টেলিফটো লেন্স থাকায় 3টা ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন, 1x 2x এবং 3.5x। 1xটা খুব একটা কাজের না হলেও 2x এবং 3.5xটা যথেষ্ট ইউজফুল এবং ভালো পিকচার আউটপুট দিতে পারে। তবে এখানে আমরা দেখতে পেয়েছি যে ম্যাক্সিমাম টাইম ফেসটাকে একটু বেশি স্মুথ করে ফেলে এবং ব্রাইট করে, যার জন্য ফেসে খুব একটা ডিটেল পাওয়া যায় না ছবিগুলো জুম করলে। এছাড়া এজ ডিরেকশন এবং ব্যাকগ্রাউন্ড ব্লার দুইটাই বেশ ভালো আউটপুট দিতে পারে। ভিডিও সেগমেন্টে যদিও এই ফোনটা যখন লঞ্চ হয়েছিল তখন জাস্ট রেয়ারে 4K 30 FPS এর সাপোর্ট ছিল, বাট রিসেন্টলি আপডেট দেওয়ার পর এটাতে কিন্তু 4K 60 FPS টাও আনলক করে দিয়েছে। তো এখানে ভিডিও সেগমেন্টে ডিটেইল এবং শার্পনেস যথেষ্ট ভালো রয়েছে। অবশ্যই ভিডিও কোয়ালিটি বেশ ভালো, বেশ বেটার। মানে যা বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটা ফোন নিতে যাচ্ছ, মানে ভিডিওর জন্য, তারা যদি এই ফোনটা অবশ্যই সাজেস্ট করা যায়, কারণ ফোনটার ভিডিও কোয়ালিটি অসাধারণ। ব্লগার যারা আছে তাদের অবশ্যই মানে এটা দিয়ে ভিডিও করতে হবে, কোনো সমস্যা হবে না আই থিঙ্ক। তো ভিডিও অসাধারণ বলা যায় আর কি। তো চলো বিউটি প্লে করি। এক্সপোজার ব্যালেন্সও ঠিকঠাক রয়েছে, ডাইনামিক রেঞ্জও ওকে। তবে এখানে ক্যামেরা সেগমেন্ট ফোন হিসেবে আরেকটু ভালো স্ট্যাবিলিটির দরকার ছিল, তাহলে বেশ ভালো করেছে। ফ্রন্ট ক্যামেরা এখানে জাস্ট 1080p 30 এবং 60 fps এর সাপোর্ট রয়েছে। এটা আসলে হতাশার ভাই, এটা আসলে হতাশার। মানে এখানে 1080p তেই 30 fps এমন সম্ভবত ভিডিও শুট করতে পারবো, বাট যেটা আসলে হতাশ। অ্যাটলিস্ট এখানে যদি 2K দিত তাহলে বেশ বেটার হতো। বাট যে বাজেটে ফোনটা এসেছে মানে 55,000 প্লাস, ঠিক আছে, তো ওই বাজেট হিসেবে একটা 4K 30 fps দিল কি আমি মেনে নিতাম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট তারা 1080p তে ভিডিও শুট করতে পারবে, যেটা আসলে হতাশা। বিশেষ করে যারা আমার মতো সেলফি ক্যামেরাতে ভিডিও শুট করো তাদের জন্য এটা আসলেই হতাশার। তো চলো বিউটি প্লে করি। মিনিমাম 4K 30 fps টা দেওয়া দরকার ছিল, যেটা বললাম। তবে ভিডিও কোয়ালিটি খুব একটা খারাপ না, ভিডিও ভালো আছে, খারাপ না পাওয়া যায় এর ফ্রন্ট ক্যামেরা থেকে। সবকিছু মিলিয়ে আসলে ভালো খারাপ সব দিক আমরা এই পর্যন্ত আলোচনা করেই এসেছি। তারপরও যদি কনক্লুশন পার্ট নিয়ে আসি, সেখানে এই বাজেটের ফোন হিসেবে এটাতে পারফরম্যান্স সেগমেন্টে বেশ খানিকটা ডাউনগ্রেড আমি বলবো। অবশ্যই থেকে যারা একটু পারফরম্যান্স সেন্ট্রিক ফোন খুঁজেন তারা আসলে এইটা না নিয়ে অন্যান্য মডেলগুলো দেখতে পারেন। এক্সট্রাঅর্ডিনারি না হোক, তবে ব্যালেন্স বা স্ট্যান্ডার্ড হোক, তাহলে কিন্তু আপনার জন্য এইটা অ্যাজ এ অলরাউন্ডার ফোন হিসেবে বেশ ভালো একটা চয়েস হতে পারে। সো কিনতে চাইলে ভিজিট করুন টেকজোতে, এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। এখানে আমরা আজকে তেমন কনক্লুশন পার্ট কি অ্যাড করবো না, কারণ কনক্লুশন পার্টে কিন্তু আমরা সেই প্রথম ভিডিওতে মানে নাথিং 4A Pro এটা নিয়ে আমরা আগে একটা রিয়াকশন ভিডিও বানিয়েছিলাম, সেটাতে অ্যাড করেছিলাম। তো আজকে সেখানে যা কিছুই বলার নেই, কারণ তোমরা যারা নিতে চাও মানে একটা ব্যালেন্স ফোন হিসেবে নিতে চাও তারা অবশ্যই নিতে পারো। বাট ক্যামেরার জন্য যারা নিতে চাও তারা নিতে পারো, সমস্যা। বাট যারা পারফরমেন্স কিন্তু ফোন হিসেবে এটা নিতে চাও তারা কি এটা নেওয়ার জন্য ঠিকঠাক হবে না, কারণ এটা পারফরমেন্স কি একটু কস্ট কাট করেছে এই আর কি। তো এই ছিল আজকে ভিডিওর ওভারভিউ বা রিয়াকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক করতে, চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।